6 মাস পার করল অন্তর্বর্তী সরকার, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি বলছে নাগরিক কমিটি। সংস্কারের প্রশংসা জামাত, দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির। বছরের দ্বিতীয় মাসেও সব কয়টি বই পায়নি কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা, পড়ালেখা ব্যাহত হয় উদ্বিগ্ন অভিভাবক, কাগজ সংকটকে দায়ী করছে মুদ্রণ সমিতি। শাহজালাল বিমানবন্দরে একই চত্বরে ঝুঁকি নিয়ে ওঠানামা করছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। চট্টগ্রামে বছরের পর বছর ধরে চলছে বিভিন্ন প্রকল্পের কাজ, খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ নগরবাসী। বর্ষার আগে শেষ না হলে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। 6 মাস পার করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা তা নিয়ে জনমনে আছে নানা হিসাব নিকাশ। কেমন গেল সরকারের 6 মাস তা এক ঝলক তুলে ধরেছেন ফারুক ভূঁইয়া রবেন। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 3 দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু অন্তর্বর্তী সরকারের। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পূর্ণ করল 6 মাস। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা তা নিয়ে জনমনে আছে নানা হিসেব নিকেশ। 8 আগস্ট বিমানবন্দরে নেমেই আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন ডক্টর ইউনূস। তখনকার মনোবল হারানো পুলিশ আর ভঙ্গুর আইনশৃঙ্খলার বিপরীতে আজকের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের মধ্যেই বিচার শেষ করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বেশি কথা হচ্ছে সংস্কার নিয়ে। সরকারের 6 মাস পূর্তির দিনই প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন, যা পাঠানো হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছে, যার ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝি হতে পারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। তবে নির্বাচন কবে হবে কিংবা সংস্কারের পরিধি কেমন হবে এ নিয়ে প্রায়ই সামনে আসছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন। যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন অল্প সংস্কার চাইলে চলতি বছরের শেষ নাগাদ, আর বড় পরিসরে সংস্কার করতে হলে নির্বাচনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও 6 মাস। 6 মাসে নানা মহল থেকে কথা উঠেছে কম বেশি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানো এখন অন্যতম চ্যালেঞ্জ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 6 মাসের কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার কার্যক্রমের অগ্রগতিকে সরকারের সফলতা হিসেবে দেখছে জামাত, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর মব সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের ব্যর্থতা উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচনে বেশি দেরি হলে অকল্যাণ হবে দেশের জন্য, তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সময় ফুরিয়ে যায়নি বলে মনে করে নাগরিক কমিটি। হাসান ওয়ালের রিপোর্ট। সরকারের 6 মাসের পুরোটা সময়ই আলোচনায় ছিল সংস্কার ইস্যু। এখন পর্যন্ত 6 সংস্কার কমিশন জমা দিয়েছে প্রস্তাবনা। তবে একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ এবং শহীদ পরিবারের নানা অভিযোগে বিপাকে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এসবের মধ্যে সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরকারের বড় সফলতা হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে আহত এবং শহীদ পরিবারের জন্য সরকারের নেওয়া উদ্যোগ নিয়ে অসন্তুষ্টি রয়েছে দলটির। এই রাজনীতির গুণগত পরিবর্তন দরকার নানা ক্ষেত্রে, সেটাকে স্ট্রিমলাইন করার জন্য তারা যে কমিশনগুলো করেছে এবং বেশ কিছু প্রস্তাবনা আসছে, এটা আমি মনে করি এই সরকারের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। তবে তাদের ব্যর্থতার একটা বড় দিক হচ্ছে যাদের রক্ত জীবন দিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে, তাদেরকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করার কথা ছিল, এক্ষেত্রে গভর্নমেন্ট আমি মনে করি ব্যর্থ হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাত্রায় খুশি নয় বিএনপি। জনদুর্ভোগ এবং বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছে দলটি। এসব সমস্যার সমাধানে নির্বাচনমুখী সংস্কার শেষে দ্রুত ভোট আয়োজনের তাগিদ দলটির এই স্থায়ী কমিটির সদস্যের। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের অর্থনৈতিক এবং সামাজিক আইন শৃঙ্খলার উন্নতি সেটা দৃশ্যমান হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কয়েকজন উপদেষ্টার বক্তব্য অনুসরণ করলে দেখা যায় যে সরকারের মেয়াদকে তারা কোনো না কোনোভাবে দীর্ঘায়িত করতে চান।
সেটা বাংলাদেশের জন্য, মানুষের জন্য খুব একটা কল্যাণ বয়ে আনবে বলে আমরা মনে করি না। তবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাগরিকদের সংগঠন নাগরিক কমিটি বলছে, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর অসহযোগিতাকেও দায়ী করছেন সংগঠনটির এই মুখপাত্র। যেই ধরনের নির্বাচন হয়ে অভ্যস্ত বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, যে অবৈধ নির্বাচনে যে কাঠামো ছিল সেটাকে বহাল রেখে নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা জোর দিয়ে বলা হচ্ছে না, এবং এই ধরনের নির্বাচন বাংলাদেশকে আরো বিপদের মুখে ঠেলে দিবে বলে আমরা মনে করছি। 8 আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বছরের 2 মাস হতে চললেও এখনো ফুল সেট বই পায়নি বেশ কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রার বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। আর কিছু ছাপাখানা পাঠ্য বইকে পাশ কাটিয়ে নোট গাইড ছাপানোর কারণে সময় মতো বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কিছু বই না পাওয়ার কারণে আমি নিয়মিত ক্লাসে আসতেছি, কিন্তু আমার ক্লাস ঠিক মতো হচ্ছে না। 9-এরা তো কোনো বই পাইনি, 10-এরা তো 9টা বই পেয়েছে, কিন্তু আমরা 9-এরা পাইনি। বইগুলো এখনো পাইনি। আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন কোনো কোনো শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আসা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ শ্রেণী কার্যক্রম। আমরা 6ষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, 7ম শ্রেণীতে 2টি, 8ম শ্রেণীতে আমরা 100% বই পাইছি, 9ম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখন পুরোদমে ক্লাস হওয়ার কথা, এখন বই না পাওয়ার কারণে স্যাররা নিজেদের মুখস্থ থেকে ক্লাস করাচ্ছে। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই, তাই দ্রুত বইয়ের ব্যবস্থা করার দাবি তাদের। অর্ধেক বই আসার কারণে, অর্ধেক বই দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। 2 মাসেও কেন বই পেল না শিক্ষার্থীরা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা তো অনেক কোম্পানিতে পেয়ারও দিয়ে রাখছি, অনেক কোম্পানি সময় মতো কাগজ আসে নাই। যতগুলো আসছে আমরা প্রিন্টিং করে মাল দিয়ে যাচ্ছি, এবং আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মাল শেষ হবে। তবে কাগজের সংকট নেই দাবি করে এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয়, আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। প্রিন্টাররা পূর্বের অভ্যাস ত্যাগ করতে পারতেছে না এবং নিম্নমানের কাগজ দিতে পারতেছে না বলে অনেক মনে কষ্ট নিয়ে হলেও আমাদের কাজ করতে বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে কোনো কোনো প্রেস হয়তো এক্ষেত্রে ঢিলেমিও দিয়ে দিচ্ছে। কোনোভাবেই ফেব্রুয়ারি মাসের বাইরে যাইতে চাই। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের একই চত্বর থেকে ওঠানামা করছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। এতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ফ্লাইট পরিচালনা করছে কর্তৃপক্ষ। ফ্লাইট পরিচালনায় নানা সংকটের কথা জানায় কপ্টার প্রতিষ্ঠানগুলো। আকাশপথ নিরাপদ রাখতে দ্রুত অন্যত্র হেলিপোর্ট নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞের, যদিও বিবেচক বলছে ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে এয়ার ট্রাফিককে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একই চত্বর থেকে আকাশে উঠছে বিমান ও হেলিকপ্টার। কতটা নিরাপদ এই ব্যবস্থাপনা?
আকাশপথের ওঠানামায় উড়োজাহাজ দ্রুতগামী হলেও সে তুলনায় স্বল্প গতির যান হেলিকপ্টার। এতে বিশেষ করে নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগায় যেসব ফ্লাইট যেতে হয় রানওয়ে ডিঙিয়ে। এতে কোনো সময় অবতরণকারী উড়োজাহাজ আর উড়ালদা হেলিকপ্টারের সিগন্যালে ত্রুটি হলেই ঘটতে পারে দুর্ঘটনা। সিগন্যাল সহ নানা জটিলতার কথা জানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রানওয়ে থেকে আপনার মিরপুরের দিকে বা আমরা যদি যশোরের দিকে যাই তাহলে আমাদের রানওয়ে ক্রস করতে হয়। তখন আমাদের টেক অফ করতে যেমনিভাবে ওয়েট করতে হয়, অনেক সময় দেখা যায় 10 মিনিট 15 মিনিট। আমরা এরকম অনেক সময় হয় আমরা পাওয়ার স্টার্ট দিয়ে আপনার গ্রাউন্ডে ওয়েট করছি, 10 মিনিট 15 মিনিট লেগে যাচ্ছে আমাদের টেক অফ করতে। আবার এমন অনেক হয়েছে যে আমরা খুলনা থেকে ব্যাক করতেছি, ঢাকায় আসতেছি, তখন ল্যান্ড করতে পারছি না টাওয়ার ক্লিয়ারেন্সের জন্য। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন অতি দ্রুত প্রয়োজন আলাদা বন্দর। এতে একদিকে নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে একমুখী সিগন্যাল হওয়ায় ফ্লাইট বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে উড়োজাহাজের। হেলিকপ্টার অপারেশনটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে কোথাও নিয়ে আসা হোক, এই জন্য একবার স্থান ব্যাপারটাও কথাবার্তা হয়েছিল। এখন আমি মনে করি হেলিকপ্টার অপারেশনটা এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। তবে শঙ্কার মধ্যেও আপাতত হেলিকপ্টার বন্দর নির্মাণের উদ্যোগে তোড়জোড় নেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। চেয়ারম্যান জানান, সতর্ক রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল। আমেরিকান ইয়েতে এত অত্যাধুনিক সব সিস্টেম আছে, তারপরে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, হতে পারে। আমাদের যেখান থেকে সেটা শিক্ষা নিতে হবে যে আমাদের উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের এই ঘটনার পরে আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে এয়ারপোর্ট অপারেশনসে আমার যারা ইনভলভ আছে প্রত্যেকে আমি ব্রিফিং করে দিয়েছি যেন তারা আরও অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করে এয়ারক্রাফট। বর্তমান শাহজালাল বিমানবন্দরের উত্তর পাশ থেকে অস্থায়ীভাবে দিনে 15 থেকে 20টি ফ্লাইট পরিচালনা করছে কয়েকটি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বন্দর নগরী চট্টগ্রামে সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা প্রকল্পের কাজের খুঁড়োখুঁড়িতে হাঁসফাঁস অবস্থা নাগরিক জীবন। বছরের পর বছর ধরে চলা সেবা সংস্থাগুলোর কাজে নগরবাসীর যেমন দুর্ভোগ বাড়ছে, তেমনি নির্মাণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় শঙ্কা নিয়ে চলাচল করতে হয় সড়কগুলোতে। নীতি নির্ধারকরা এই জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, সর্বনিম্ন দুর্ভোগ বিবেচনা করে প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বন্দরনগরী চট্টগ্রামের বাওয়া স্কুল থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের কাজ। বড় বড় গর্ত, নানা ভারী যন্ত্রপাতি আর খোঁড়াখুঁড়িতে চলাচলের অনুপযুক্ত এ রাস্তায় নিরাপত্তাহীনতা যেমন রয়েছে, তেমনি চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শুধুই এলাকা নয়, র্যাম্প নির্মাণের কাজ চলায় বন্দর এলাকা, নিমতলা সহ বেশ কিছু সড়কেরই এমন বেহাল দশা। ধুলাবালিতে অতিষ্ঠ জনজীবন। এখানে কোনো নিরাপত্তা নাই। আমি কয়েকদিন আগে গেছি, এদিকে দেখতেছি একটা লোহা পড়ছে, এদিকে একদম উপর থেকে পড়ে গেছে। বিভিন্ন ধরনের রড, বিভিন্ন স্ট্রাকচার পরে থাকতে দেখা যায়। এখন আমরা অনেক সময় ভয়ে নিচ দিয়ে চলাচল করতে পারি না, ব্রিজ পার হতে পারছি না। এখন এদিকে আসলে গাড়ি না, এই রকমেরই অবস্থা। এছাড়া হালিশহর, বড়পোল, পাঠানটুলি, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ। বছরের পর বছর চলা এসব কাজে রাস্তা খননের তীব্র যানজট যেমন লেগে থাকে, তেমনি অনেক জায়গায় কাজ শেষ করার পরও রাস্তা মেরামত না করার অভিযোগ নাগরিকদের। একই সঙ্গে শহরের নানা স্থানে চলছে জলাবদ্ধতা প্রকল্প ও সিটি কর্পোরেশনের নালা নর্দমা সংস্কারের কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হলে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা নগরবাসীর। এইখানে রাস্তাঘাটগুলো ঠিক না করলে আমাদের সামনে আর কোটিং হবে। টিনের ব্রেকেটটার কারণে এখন অনেক জাম থাকে, সবসময় জাম থাকে। বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ায় দেখতে হয়ে যায়, লেট হয়ে যায়। দ্বিতীয়ত আসার সময় ধুলা বালু এগুলো আবার চোখ মুখ দিয়ে ঢুকতেছে অনেকদিন ধরে। সেবা সংস্থাগুলো নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। ড্রেনেজ সিস্টেমটা আমরা তৈরি করে যাচ্ছি, লাইনগুলো আমরা লাইন নিয়ে যাচ্ছি। ওই লাইনগুলো কিন্তু আমরা সরাসরি একেবারে 100 ভাগ উপরে মাটি কেটে ওরকম করছি না, চেষ্টা করছি আমরা যত কম জনভোগান্তিতে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়। দ্রুত কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে তত কিন্তু ভোগান্তি বাড়ছে। তো আমাদের জিএসিতে যে কাজটা হচ্ছে এখন দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। আধুনিক বন্দরনগরী চট্টগ্রাম প্রতিষ্ঠায় নানা প্রকল্পের নানামুখী কাজ চলছে, কিন্তু এইসব কাজ অপরিকল্পিত এবং ধীরগতি হওয়ার কারণে তা জনস্বস্তি দেওয়ার পরিবর্তে দিচ্ছে জনভোগান্তি।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কাজ করতে হবে সমন্বিতভাবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তীর সংকুচিত হয়ে কুমিল্লার গোমতী নদী পরিণত হয়েছে খালে। দুই পাশে জেগে ওঠা জমিতে শুরু হয়েছে অবৈধভাবে মাটি কাটা। পাশাপাশি বসতবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে নদীর জায়গা দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে এ বিষয়ে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। একসময়ের খরস্রোতা ও প্রশস্ত গোমতী নদী বর্তমানে খালে পরিণত হয়েছে, সংকীর্ণ হয়ে গেছে দুই পাশ। তবে নদীটির দুই তীরে শুরু হয়েছে অবৈধভাবে মাটি কাটা। কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার থেকে দাউদকান্দি উপজেলা পর্যন্ত বহমান গোমতীর বিভিন্ন অংশে মাটি কাটার কারণে আবারও হুমকিতে বেড়িবাঁধ। অনেক অংশে নদীগর্ভে চলে গেছে পার্শ্ববর্তী ক্ষেতের ফসল। এছাড়া বসতবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে নদীর জায়গা দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মাটি কাটার ফলে আমরা 4টা জমি, চারদিকে 4টা জমি থাকে, 4টা জমি ভেঙে ফেলছে। অন্য ফসল দিতো, ধান হইতো, এখন মনে করেন যে এইভাবে মনে করেন যে একবার গভীর করে ফেলছে। অবৈধ স্থাপনাটা যাতে বন্ধ করে দেয়, এটা যাতে না করতে পারে। নদীর দুই পারে যারা মানুষ আছেন, আমরা খুব বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। মাটি কাটা বন্ধ, স্থাপনা উচ্ছেদে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের। 242টি অবৈধ স্থাপনার লিস্ট করা হয়েছে। লিস্ট করে আমরা বোর্ডে প্রেরণ করেছি। পরবর্তী সিদ্ধান্ত আসার পর কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের প্রশাসন সহ আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। অবৈধভাবে যে মাটি কাটা, সেটার বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গোমতীর তীরে তালিকাভুক্ত 242টি অবৈধ স্থাপনা রয়েছে। তবে জেলা প্রশাসন বলছে অবৈধ দখলদার রয়েছে 779 জন। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময় আরও থাকছে। ট্রাম্পের সঙ্গে মোদির আসন্ন বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। প্রেস ব্রিফিংয়ে জানালেন দিল্লির পররাষ্ট্র সচিব। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের আশা। তীব্র শিক্ষক সংকটে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 43 জন শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত মাত্র 32 জন। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দ্রুত শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। তবে শিক্ষা বিভাগ বলছে বিষয়টি বারবার মন্ত্রণালয়ে জানানোর পরও এখনও সমাধান মেলেনি। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। 1898 সালে প্রতিষ্ঠা করা হয় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। 1981 সালে প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়। শতবর্ষী এই বিদ্যালয়ে বর্তমানে তীব্র শিক্ষক সংকট। দীর্ঘদিন ধরে শূন্য প্রধান শিক্ষকের পদ। এছাড়া 52 জন সহকারী শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত মাত্র 31 জন। একজন শিক্ষকও নেই আইসিটি ও হিসাব বিজ্ঞান বিষয়ের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। আইসিটির টিচার কম, যার কারণে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত ক্লাস কম পাই। আমাদের হিসাব বিজ্ঞান একটি মেইন সাবজেক্ট। এই কমার্সের আমাদের কোনো টিচার নেই, যা আমাদের শিক্ষার্থীদের উপর খুব বেশি প্রভাব ফেলছে। স্যাররা আমাদেরকে মানসম্মত শিক্ষা দেয়, কিন্তু স্বল্পতার কারণে দেখা যায় যে প্রত্যেকটা যে ক্লাস ওগুলা ঠিকভাবে হয় না। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে হচ্ছে অন্য শিক্ষককে আসতে হচ্ছে। তো এই ফলে আমরা যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো ভালোভাবে পাচ্ছি না। শিক্ষকরা বলছেন বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে হিমশিম অবস্থা তাদের। অনেক ক্লাসের কারণে আমার পাঠদানে ব্যাহত হয়। বিজ্ঞানের শিক্ষকের ঘাটতির কারণে আমরা প্র্যাকটিক্যালের বিষয়গুলোতেও মনোযোগ দিতে পারি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন খালি থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে। সম্পূর্ণ বিপরীত সাবজেক্ট দিয়ে ক্লাস নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে মানসম্মত পড়াশোনা হচ্ছে না, মানসম্মত পরিচর্যা করতে পারছি না। ক্লাস নেওয়া হচ্ছে বাট বাচ্চাদের শেখানো যাচ্ছে না। শিক্ষা বিভাগ বলছে বিষয়টি বারবার মন্ত্রণালয়ে জানানোর পরও এখনো সমাধান মেলেনি। সংকটের বিষয়টি আমরা বরাবরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন যে নিয়োগপ্রাপ্ত হলেই আমরা এখানে শিক্ষক প্রদান করব, তখন এই শিক্ষক স্বল্পতার বিষয়টি কেটে যাবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 1500। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। 6 বছরেও শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ।
বর্তমানে মেঘনা নদী থেকে সাইলো পর্যন্ত সাইড ব্যাগিং অ্যান্ড লোডিং হাউস, অ্যাক্সেস ব্রিজ, স্টিল স্ট্রাকচার, মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 2018 সালে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে শুরু হয় স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ। বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান জেরিকোর তত্ত্বাবধানে নির্মাণ কাজের টেন্ডার পায় মেসার্স তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। আধুনিক মানের স্টিলের স্ট্রাকচারে নির্মিত সাইলোতে 30টি বিন রয়েছে। প্রতিটি বিনে ধারণ ক্ষমতা 3500 টন। এই সাইলোটি নির্মাণ কাজ শেষ হলে চালের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘদিন পর্যন্ত খাদ্যশস্য চাল সংরক্ষণ করা যাবে। তবে গত 6 বছরেও শেষ হয়নি প্রকল্পের কাজ। করোনা মহামারীকালে কাজ আটকে থাকা, পরামর্শক প্রতিষ্ঠান পরিবর্তন ও সর্বশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রতিবন্ধকতা তৈরি হয় বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমাদের আগের যে একটা রেট ছিল সেক্ষেত্রে সময় যাওয়ার ক্ষেপণ হওয়ার কারণে আমাদেরও অর্থনৈতিকভাবে আমরা খুব লসের মধ্যে আছি, কেননা কাজটা দ্রুত শেষ করতে পারলে আমাদের জন্য সবচেয়ে আমরা লাভবান হতাম। বর্তমানে মেঘনা নদী থেকে সাইলো পর্যন্ত সাইড ব্যাগিং অ্যান্ড লোডিং হাউস, অ্যাক্সেস ব্রিজ, স্টিল স্ট্রাকচার, মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ চলছে। যদি পিছিয়েও থাকে এটাকে ব্যাকআপ দেওয়ার মতো তাদের বর্তমান যে একটু সমস্যা পটভূমি পরিবর্তনের সাথে সাথে তাদের একটু সমস্যা হয়েছিল, এটা রিকভারি করে করতে চেষ্টা করছে এবং রিপোর্ট হয়ে গেছে আপাতত। তো খুব তাড়াতাড়ি আশা করি যেটা। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে আশ্বাস দেন খাদ্য উপদেষ্টা। কিছুটা আবার গতি আসছে, আশা করছি এটা গতি আসবে এবং আগামী 6-7 মাসের মধ্যেই এই কাজটা শেষ হবে। স্টিল সাইলোটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 540 কোটির বেশি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জনবল সংকটে বন্ধ হয়ে গেছে চাঁদপুরের একমাত্র মাছের পোনা উৎপাদন কেন্দ্র। অযত্নে পড়ে আছে কেন্দ্রটির বিভিন্ন যন্ত্র ও স্থাপনা। 2 জন কর্মচারী থাকলেও গত 4 মাস বেতন ভাতা বন্ধ তাদের। স্থানীয় মৎস্য চাষিদের বাধ্য হয়ে পাশের জেলা থেকে বেশি খরচ করে রেনু কিনতে হচ্ছে। তবে সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। আছে বড় পুকুর, পোনা উৎপাদনের জন্য আলাদা শেড ও প্রয়োজনীয় সরঞ্জাম, তবে ব্যবহার না হয় সব কিছুই পরিত্যক্ত। সরকারিভাবে চাঁদপুরে একমাত্র মাছের পোনা উৎপাদন কেন্দ্রে নেই কোনো কর্মকর্তা। এলাকাবাসী জানান গত 10 বছর ধরে কেন্দ্রটিতে নেই স্বাভাবিক কার্যক্রম। সবশেষ গত 5 আগস্টের পর থেকে কর্মকর্তা শূন্য। 2 জন কর্মচারী থাকলেও গত 4 মাস বেতন ভাতা বন্ধ তাদের। এ কারণেই বন্ধ হয়ে গেছে পোনা উৎপাদন। স্থানীয় মৎস্য চাষিদের বাধ্য হয়ে পাশের জেলা থেকে বেশি খরচ করে রেনু কিনতে হচ্ছে। নষ্ট হচ্ছে পোনা উৎপাদন কেন্দ্রের যন্ত্রাংশ ও অবকাঠামো। সরকারিভাবে কোনো রেনুর আমরা সহযোগিতা পাই না। আমরা লাকসাম থেকে আমরা আনতে হয়, অনেক খরচ। যদি সরকারি রেনু পাইতাম তাহলে আমাদের এত টাকা ইনভেস্ট হইতো না, আর বাজারও এত মূল্যে আপনার মাছের দামও হইতো না। আদার দামে আর আমাদের খরচে মিলে না। আমরা 130 টাকা যদি আমি ফাইকারি দিয়ে থাকে তারপরে আমাদের মিলে না। এখন তো স্যার পাই না, 3 মাস ধরে 4 মাস পড়ছে। স্যারের পাওয়ারফুল দিয়ে দিত তাইলে স্যার বেতন করে দিল। তবে সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই মাসে হলো পুকুর প্রস্তুতির কাজটা চলবে ফেব্রুয়ারি মাস, আর আগামী মাস থেকে আমাদের উৎপাদনে আমরা চলে যাব। আলহামদুলিল্লাহ জুন জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের এই রেন উৎপাদন কার্যক্রমটা চলমান থাকবে। এই হ্যাচারিটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি এই অঞ্চলের অনেক বেকাররাই মৎস্য চাষে উদ্যোগী হবে। আশা করি যে এই হ্যাচারিটাকে কিভাবে আরও প্রোডাক্টিভ করা যায় সেই জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করব। মৎস্য বিভাগের তথ্য মতে আগে স্বাভাবিক উৎপাদনের সময় প্রতি বছর 118 কেজি মাছের রেনু পোনা উৎপাদন হতো এই কেন্দ্র থেকে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। রাঙামাটিতে চলছে আগাম আনারস চাষ। ফল দ্রুত বড় করা ও পাকাতে কৃষক ব্যবহার করছেন বিভিন্ন প্রকার হরমোন ও কেমিক্যাল। এতে নষ্ট হচ্ছে স্বাদ ও পুষ্টিগুণ। অবশ্য রাসায়নিক প্রয়োগের বিষয়ে কৃষকদের নিরুৎসাহিত করার কথা জানায় কৃষি বিভাগ। হেফাজুল সবুতের পাঠানো তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির বিস্তীর্ণ পাহাড়ি জমিতে আবাদ হচ্ছে আনারস। আগাম ফলন ঘরে তুলতে পরিচর্যায় ব্যস্ত কৃষক।
এপ্রিল থেকে জুন পর্যন্ত আনারসের ভরা মৌসুম, কিন্তু বেশি লাভের আশায় জেলার অনেক কৃষক আগাম আনারসের চাষ করছেন। ফল দ্রুত বড় করতে তারা ব্যবহার করছেন বিভিন্ন প্রকার হরমোন ও কেমিক্যাল। এমনকি ফল পাকাতেও ব্যবহার করা হচ্ছে রাইফেন, কার্বাইটের মতো রাসায়নিক। এতে নষ্ট হচ্ছে ফলের স্বাদ ও পুষ্টিগুণ। যদিও কৃষকের দাবি, আগাম আবাদে বৃষ্টি না হওয়ায় এসব রাসায়নিকের বিকল্প নেই। স্প্রে করলে 1 মাসের ভিতরে ফল আসে, আসার পর তারপর আমরা এটাকে আবার ভিটামিন করি, এখন যে করতেছি ভিটামিন করলে ফল পরিপক্ক আসে। আনারসগুলো ছোট, সেই জন্য একটু বড় করার জন্য ভিটামিন প্রয়োগ করতে হয়, ফরমালিন ব্যবহার করা হয়। এটা কোনো ক্ষতি না। হরমোন প্রয়োগের প্রভাব বিষয়ে কোনো গবেষণা না থাকলেও ফল পাকানোর ক্ষেত্রে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে নিরুৎসাহিত করার কথা জানায় কৃষি বিভাগ। অনেক কৃষক সেটা কার্বাইড ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আমরা আসলে এটা আমরা উৎসাহিত করি কৃষকদের এই ধরনের কেমিক্যালগুলো ফল পাকানোর ক্ষেত্রে না ব্যবহার করার জন্য। প্লান্টিং টাইমটা ভেরিয়েশন করে যদি আগাম চাষ করে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ সেক্ষেত্রে ফুড ভ্যালু এবং তার যে টেস্ট দুটোই অক্ষুণ্ণ থাকবে। কৃষি বিভাগের তথ্য মতে রাঙামাটিতে এবছর 2530 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে, যার মধ্যে আগাম আবাদ করা হয়েছে প্রায় 1000 হেক্টর জমিতে। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সকালের সময়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিন ব্যাপী এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সেই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি। এ সফরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিক্রম মিশ্রি। Important visits that the Prime Minister will be undertaking next week. ক্যাপিটাল হিল দাঙ্গায় তদন্তকারী কয়েকজন FBI এজেন্টকে বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, তার দ্বিতীয় মেয়াদের শাসনামলেও উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এদিকে নিরাপত্তা ও আর্থিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ পদার্থ প্রদানের ব্যাপারে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন। হোয়াইট হাউসে ঢোকার পর থেকেই নাটকীয় সব সিদ্ধান্ত এবং বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক নির্বাহী আদেশের স্বাক্ষর, শুল্ক আরোপের ঝড় এবং বড় বড় প্রতিশ্রুতি দিয়ে থাকছেন আলোচনায়। এবার 2021 সালের ক্যাপিটাল হিল দাঙ্গার বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তবে গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করায় কর্মকর্তাদের নাম এবং সংখ্যা প্রকাশ করেননি তিনি। এদিকে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের ঝড়ের মধ্যেই হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ইচ্ছা পোষণ করেন জাপানি প্রধানমন্ত্রী ইশিবা। জাপানি প্রতিষ্ঠান টয়োটা এবং ইসুজুর প্রসারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বৈঠককালে ট্রাম্প জানিয়েছেন 2027 সাল নাগাদ জাপানের সামরিক খাতে ব্যয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন ইশিবা। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়াও ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা নিয়েও কথা হয় সংবাদ সম্মেলনে। ট্রাম্প জানান, তার নতুন মেয়াদের শাসনামলেও উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশা রাখছেন তিনি। তার দাবি, প্রথম মেয়াদের শাসনামলে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার সুসম্পর্ক সংঘাত বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়াও কিছুদিনের মধ্যেই ইউক্রেন সফরে যাওয়া নিয়েও কথা বলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প পুতিন বৈঠকের আগেই ওয়াশিংটন কিয়েভ বৈঠক হওয়া জরুরি। বাইডেন প্রশাসনের ইউক্রেনকে দেয়া প্রায় $300 বিলিয়ন সহায়তার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজের অংশ চেয়েছেন ট্রাম্প। এ অবস্থায় দেশের নিরাপত্তা রক্ষায় ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি। তার দাবি, এই যুদ্ধে তাদের সবচেয়ে বড় সাহায্যকর্তা হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র। তাই ইউক্রেন থেকে সবচেয়ে বেশি লাভ করার অধিকারও যুক্তরাষ্ট্রেরই রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
রেসিডেন্স কার্ড প্রাপ্তি, নবায়ন বা পরিবারের সদস্যদের ভিসা ইস্যুতে পর্তুগাল প্রবাসীদের ভোগান্তি চরমে। বছর দুয়েক আগেও জমা দেওয়ার 7 থেকে 8 মাসের মধ্যে জাতীয়তার আবেদন গৃহীত হলেও এখন অপেক্ষা করতে হচ্ছে 2 বছরের বেশি সময়। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। গত 2 বছর ধরেই অন্যান্য সব বিষয় ছাপিয়ে পর্তুগালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অভিবাসন ইস্যু। ক্ষমতায় এসেই প্রায় 1 বছরে অভিবাসন আইনে নানা পরিবর্তন আনে ক্ষমতাসীন পিএইচডি বা এডি সরকার। 4.5 লাখ রেসিডেন্স পারমিট আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওয়েবসাইট আপডেট করার পাশাপাশি অস্থায়ী সেন্টার খুলেও কাজ শুরু হয়। তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক আবেদনের প্রেক্ষিতে পেশাগত দক্ষতার অভাব সহ নানা সীমাবদ্ধতায় এখনও আশানুরূপ সফলতা পায়নি সেসব উদ্যোগ। নতুন রেসিডেন্স পারমিট প্রাপ্তিতে দীর্ঘ সময় লাগার পাশাপাশি নবায়নেও তীব্র ভোগান্তিতে অভিবাসীরা। মেয়াদ উত্তীর্ণের 6 থেকে 7 মাস পার হলেও নবায়নের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেকে। ফলে বৈধ হয়েও গুরুত্বপূর্ণ কাজে পর্তুগালের বাইরে যেতে পারছেন না অনেক প্রবাসী। আবার স্ত্রী সন্তান সহ পরিবারকে নিয়ে আসতে আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টও বন্ধ দীর্ঘদিন। অন্যদিকে জাতীয়তা আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। এমন নানা সংকটে দিন পার করছেন পর্তুগালের অভিবাসীরা। সরকারিভাবেই হোক আর যেটাই হোক, এখন অনেকটা রেসিজম বেড়ে গেছে, যেটার কারণে যারা আমরা বাংলাদেশিরা সহ এশিয়ানরা বসবাস করি তারা একটা ভবিষ্যতের জন্য দুঃস্বপ্ন দেখছি। এমন পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে হতাশা বাড়ছে উল্লেখ করে সরকারের সদিচ্ছা বাড়ানোকেই একমাত্র সমাধান বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রথমত সরকারের সদিচ্ছা বাড়ানোর পাশাপাশি বর্তমান অবস্থাকে আরও ঢেলে সাজানো প্রয়োজন। অর্থাৎ সরকারকে মানবিক হয়ে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আইনে থাকা সময়ের মধ্যে পেন্ডিং কেসগুলোর সমাধান করতে হবে। এটি না হওয়ায় অভিবাসীদের মধ্যে মারাত্মক হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যারা পর্তুগিজ জাতীয়তা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। অভিবাসন সংস্থা আইমা বা জাতীয়তা আবেদন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আইআরএন থেকে যথাসময়ে সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিবাসীরা। তবে আদালতের রায়ের জন্যও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, যথাসময়ে নির্দিষ্ট বিভাগ থেকে সমাধান না পেয়ে আদালতে সমাধান চেয়ে মামলা করা হয়েছে এবং অপেক্ষমান সে মামলার সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর বেশি, যা বাড়তি চাপ তৈরি করেছে পর্তুগালের আদালতের জন্যও। তাই সেখানেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রিতা। সহসাই এই সমস্যার সমাধান দেখছেন না সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। রাজধানীর 300 ফিটে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 অনুষ্ঠিত হচ্ছে। 5টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন 10,000 দৌড়বিদ। সেখানে আছেন রিপোর্টার তুষার ইমন। সরাসরি যাচ্ছে তার কাছে। আছি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর স্থানে এবং এখানে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। আজকে ভোরে কিন্তু সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন এবং উদ্বোধন করার পর থেকেই এখানে 5টি ক্যাটাগরিতে ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দৌড়বিদরা। এর মধ্যে 10 কিলোমিটার দৌড় ছিল যারা প্রথমবার অংশগ্রহণ করছেন, এবং হাফ ম্যারাথন 21.2 কিলোমিটার, ফুল ম্যারাথন 42 কিলোমিটার এবং 10 কিলোমিটার ভেটেরানদের জন্য একটি ক্যাটাগরি রাখা হয়েছিল এবং 5টি ক্যাটাগরিতে তারা আসলে অংশগ্রহণ করেছেন। এবং এতগুলো ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছেন অনেক দৌড়বিদ এবং 10,000 দৌড়বিদ কিন্তু আজকের ম্যারাথন 2025-এ অংশগ্রহণ করেছে। এটি গত বছরগুলোর তুলনায় এই সংখ্যাটা আসলে অনেক বেশি এবং সকলেই খুব খুশি। এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও যা আমরা কথা বলছিলাম তখন দেখছিলাম তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই, বরং তারা খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রতি বছর যেন 2বার করে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং তারা প্রতি বছরই এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান। এবং তারা আসলে একটি মেসেজ দিতে চেয়েছেন যে আসলে এই প্রতি বছরই যেন সবাই এই শারীরিক কসরতটি ঠিক রাখবার জন্য এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে রাস্তায় করা নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু সেনাবাহিনী একটি শৃঙ্খলা রক্ষার জন্য একটি কঠোর নিরাপত্তার ব্যবস্থা রেখেছিলেন এবং তাদেরকে নিয়মগুলো শিখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এখানে 300 ফিট
ফিট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসলে দৌড়বিদরা অংশগ্রহণ করেছেন। 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ হয়ে আবার 300 ফিট আসলে 21.2 কিলোমিটার অর্থাৎ হাফ ম্যারাথন যেটিকে বলছে সম্পন্ন হয়েছে। এবং যারা এই পথটি দুইবার অতিক্রম করেছে তারা ফুল ম্যারাথন অর্থাৎ 42.2 কিলোমিটার পথ আসলে তারা অতিক্রম করেছে। এবং যারা নতুন তাদের জন্য 10 কিলোমিটার পথ অতিক্রম করার একটি ব্যবস্থা রাখা হয়েছিল এবং সকলেই খুবই খুশি এবং ম্যারাথন প্রতিযোগিতা অংশগ্রহণ করার পর তাদেরকে ক্যান্টনমেন্টে নেওয়া হয়েছিল এবং তাদেরকে মেডেল দেওয়া হয়েছে অংশগ্রহণের জন্য এবং তারা কিন্তু সেই মেডেলটি দেখে খুবই উচ্ছ্বসিত এবং তারা কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ কেউ বন্ধুদের নিয়ে এসেছেন, আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দল বেঁধে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন। এবং এখানে কিন্তু শুধু বাংলাদেশিরা না বাংলাদেশের বাইরেও যারা অর্থাৎ বিদেশিরাও এখানে অংশগ্রহণ করেছেন। এবং প্রতি বছর বলছিলেন যে প্রতি বছরই আসলে বেড়ে যাচ্ছে এই সংখ্যাটা, প্রতি বছরই গত বছরগুলোর তুলনায় যেমন এবার বেশি এবং সবাই প্রত্যাশা করছেন যে আগামী বছরগুলোতে আরও বেশি হবে। এবং ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার স্থান থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর 300 ফিট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তুষার ইমন। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 মাস পার করল অন্তর্বর্তী সরকার, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি বলছে নাগরিক কমিটি। সংস্কারের প্রশংসা জামাত, দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির। বছরের দ্বিতীয় মাসেও সব কয়টি বই পায়নি কয়েকটি শ্রেণীর শিক্ষার্থী, পড়ালেখা ব্যাহত হয় উদ্বিগ্ন অভিভাবক, কাগজ সংকটকে দায়ী করছে মুদ্রণ সমিতি। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।